হিরোশিমা নাগাসাকি বারুদের গন্ধ ছড়ায় বিষাক্ত হাহাকার সাম্রাজ্যবাদ গ্রাস করে চলে একে একে পৃথিবীর সমস্ত অধিকার শৃঙ্খলিতা ভারত মাতা ব্যথিত ক্রন্দন 7 কোটি সন্তানের বুকে তুলিল গর্জন হিমালয় থেকে কন্যাকুমারিকা মুক্তি আন্দোলনে তুমি ভারত ছাড়ো আমি ছাড়ো জলদি ছাড়ো ব্রিটিশ তুমি ভারত ছাড়ো আমি ছাড়ো জলদি ছাড়ো ব্রিটিশ তুমি ভারত ছাড়ো আমি ছাড়ো জলদি ছাড়ো জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ব্রিটিশ তুমি ভারত ছাড়ো আমি ছাড়ো জলদি ছাড়ো ব্রিটিশ তুমি ভারত ছাড়ো আমি ছাড়ো জলদি ছাড়ো ব্রিটিশ তুমি ভারত ছাড়ো আমি ছাড়ো জলদি ছাড়ো জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম Hello, my dude. Oh, what a pleasant surprise. Aye, aye, aye. তোরা কি খাবি বল ঠান্ডা না গরম 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 তোর কি খবর বল নাথিং মেনশনেবল দুবার হট কর লে দেখ আমার তো রিটায়ারমেন্টের টাইম হয়ে গেল তাই তোর সার্ভিসের লাস্ট মোমেন্ট গুলো তুই কিভাবে কাটাচ্ছিস তাই দেখতে চলে এলাম আচ্ছা তুই কি করতো তোর তো ছুটি পাওয়া ছিল তা ছিল তো ছুটিটা অ্যাভেল না করে রিটায়ার করছিস ইন অফিস দেখ রিটায়ারমেন্টের পর বাকি জীবনটাই তো ছুটি তা বটে আগে দেশের বাড়িতে তো যাই তারপর দেশের বাড়ি মানে ও নো নো দেশ স্বাধীন হওয়ার পর ন্যাশনাল প্ল্যান ইমপ্লিমেন্টেড হয়ে গেছে আমাদের সেই ছোটবেলার গ্রাম আর নেই বুঝলাম কবে যাচ্ছিস দেখি যাওয়ার আগে যাওয়ার আচ্ছা চিব আপনার এয়ারপোর্ট ভাবছি ট্রেনে যাবো মানে আকাশ ছেড়ে মাটিতে এতদিন তো অনেক ঘুরলাম এখন মাটিকে আশ্রয় করা যায় আচ্ছা ভাই উঠি আমাকে তো আমার নিজের অফিস সামলাতে হবে হ্যাঁ চলি হ্যালো হ্যাঁ 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 তুমি এখনো অফিসে বসে আছো হ্যাঁ হ্যাঁ তোর বাসু কাকা এসেছিলেন আমি সে কখন থেকে রেডি হয়ে বসে আছি ঠিক আছে আমি এক্ষুনি চলে আসছি এক্ষুনি হ্যাঁ হ্যাঁ এখনই চলে এসো তাড়াতাড়ি
তুমি এখানে বসে? এমনি মামনি। তোমার শরীর খারাপ লাগছে? না না মামনি, আমি খুব ভালো আছি। আই এম কোয়াইট ওয়েল। আরে তুই রেডি তো? আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। ভেরি গুড, আমিও 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচ্ছি। তোমার চাকরি শেষে আমি কিন্তু এখানে আর একদিনও থাকবো না, দেশে ফিরে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, রিটায়ারমেন্টের পর আমরা গ্রামের বাড়িতেই ফিরে যাব। তোমার চাকরি শেষে আমি কিন্তু এখানে আর একদিনও থাকবো না, দেশে ফিরে যাব। আবার কি ভাবছো? হ্যাঁ, ভাবছি বাকি জীবনটা আমাদের দেশের বাড়িতে কাটিয়ে দেবো। আমার চিন্তা শুধু তোকে নিয়ে। আমার জন্য? হ্যাঁ রে, ওখানে তোর অনেক কষ্ট হবে, অনেক রকম অসুবিধে তোর। তবে তুই কলকাতা, মাদ্রাজ, বম্বে যে কোনো একটা শহরেও থাকতে পারিস। কিন্তু বাপি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আর আমার জন্য তো চিন্তা তো করছো কেন? ওরে 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 আমার পাগলি মেয়ে, আমি তোর জন্য চিন্তা করবো না তো তোর জন্য চিন্তা করবো? হ্যাঁ মামনি, তোর মা ভাবছিল শেষ জীবনটা শ্বশুরের ভিটেতে কাটিয়ে দেবে, কিন্তু তাতে আর হলো না। তাই আমরা। ঠিক আছে বাপি, আমরা যাবো। হ্যাঁ, আমরা গ্রামে যাবো। বিজন কি এখনো মাস্টারি করছে? এই গানের স্কুলে? হ্যাঁ, বাহ বাহ বাহ। তুমি কিন্তু দাদা বুড়ো হয়ে যাচ্ছ। আরে বয়সটা তো আর কম হলো না। কি আর এমন বেশি হলো? তুমি তো আমার থেকে মাত্র 3 বছরের বড়। হ্যাঁ। আচ্ছা দাদা, এখন গ্রামের চাষের ব্যবস্থা কি? সেই সাবেকি প্রথা। মামনি, কি বাপি? খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে। পাকা রাস্তা এইখানেই শেষ, তারপর শুরু হচ্ছে কাঁচা রাস্তা। গাড়ির তোলানি খুব বাড়বে। আর কত দূর? এই তো বেশি দূর নেই, এসে গেছি। সন্ধ্যাবেলায় রাত হয়ে গেছে ভাই, কোথায় কোথায় রাত হয়ে গেল? খবর শুনেছ? কি খবর? লেখাপড়া শিখেছে ভাই, কি করলে? কেন? আমাদের গায়ের ছেলে, দেশের গৌরব ভাই, দেশের গৌরব। খবরের কাগজে নাম বেরিয়েছে গো, খবরের কাগজে নাম বেরিয়েছে। কি? ওই সচ্চিবাবুর ভাই মহিবাবু গো। উনি আবার বলে কিনা যে গায়ের ছেলে গায়েই ফিরে যাব। কি সুন্দর কথা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আমরা সকলে শুনিয়াছি, তিনি একজন
যাদের টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, ধন সম্পত্তি আছে, তাদেরই মহাপুরুষ বলে রে বাবা, তাদেরই মহাপুরুষ। জানিস মহিত, তুই বৌদির ভীষণ ইচ্ছে একবার তীর্থে বেড়াতে যা। এটা খুব ভালো কথা, তোমাদের আগেই যাওয়া উচিত ছিল দাদা। এবার যাবো, তবে কি জানিস এই গোদায়ের উপর ভরসা হতো না, এবার তুই এসেছিস। হ্যাঁ, এখন তো বাবা এখন আপনারা গল্প করছেন? কেন মা? রাত্রি অনেক হলো। তাতে কি হয়েছে? জানো বৌদি, দিল্লিতে না এখন সন্ধে। হ্যাঁ, ঠিক বলেছে। আরে বাবা অনেকদিন পরে এলো, তুমি তো জানো না মা, ছোটবেলায় মহি আমাকে ছাড়া 1 মিনিট থাকতো না। তোমার সব কথা মনে আছে দাদা? সে কি আর বলবার কথা, এই যে সেই কালী পুজোর সময়। তার কথা বলবেন বাবা, কাকাবাবু কত দূর থেকে এসেছেন। আচ্ছা বেশ, কাল সকালেই তোর সঙ্গে বেশ জমিয়ে গল্প করা যাবে। কাকাবাবু এবার আপনি শুয়ে পড়ুন, আমি মশারিটা ফেলে দিই। দাদা তুমি ঠিক বলেছো, সাক্ষাৎ মা। জানো মা, ছোটবেলায় আমরা 2 ভাই একসঙ্গে রাত্রিবেলা পড়তে বসতাম, তো পড়তে বসেই তো ঘুমে চোখ তুলে আসতো, তোমার ঘুমিয়েও পড়তাম। আর বাবা কি বকুনি দিতে, মাঝে মাঝে মারতেন। মা সব দিক সামলে ঠিক তুমি যেমন বিছানায় শুইয়ে দিচ্ছ তাই করতেন। তুই শুয়ে পড়, আমি এখন যাই। মা মশারিটা ভালো করে টানিয়ে দাও যেন মশা টশা না ঢোকে। বাপের বাড়িতে নিভিয়ে দিই। হ্যাঁ, একটু কমিয়ে দে না একটু। আরে তুই কোথায় শুবি? আমি সামনে গেছি। বাহ, তাহলে বাপে গুড নাইট। গুড নাইট। চলে আরে তুই এত ভোরে উঠে চা পর্যন্ত তৈরি করে ফেলেছো? ঠাকুরজির কাছে শুনলাম আপনি নাকি ঘুম থেকেই চা খান, তাই। দেখো, ওইটা আমার একটা বদ অভ্যেস। ভোরবেলায় ঘুম থেকে উঠে একটি না খাওয়া পর্যন্ত আমার শরীরটা কিরকম ম্যাচ ম্যাচ করে। আপনি এত ভোরে বেরোচ্ছেন? এটা আরেকটা বদ অভ্যেস মা, মর্নিং ওয়াক। তবে আজ একটু বেশি তাড়াতাড়ি বেরোচ্ছি, অনেকদিন দেশ ছাড়া ছিলাম তো, আজ গ্রামের বুকে সূর্যোদয় দেখতে চাই। আচ্ছা কাকাবাবু, আপনি কি খেতে ভালোবাসেন? আমি কি খেতে ভালোবাসি? দেখো কাণ্ড, তুমি তো আমাকে রীতিমতো মুশকিলে ফেললে। তবু দেখো, অনেকদিন শুক্তো খাওয়া হয়নি। ঠিক আছে, ঠিক খেতে এত ভোরে উঠলে কারোর শরীর ঠিক থাকে? তবে উঠলে কেন? ঘুমোলেই পারতেন। ঘুম উঠে এলে কারোর ঘুম হয়? কি করবো বলো, কাকাবাবুর চা করতে হলে তো। এবার চলো। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে।
যাচ্ছিস না? বেশ বেশ রেখে যাচ্ছি, যাতে পরে না ভুলে যাই। যদি কোনোদিন সুতো কেনার টাকা আসে, তখন তখন কি হবে? বিয়ের পর থেকে তো সেই একই কথা শুনে আসছি, আসবেই আসবে। বলি সেদিন তোমার আসবে কি? আসবে গো, আসবে। সেদিন তোমার নিশ্চয়ই ফিরবে। ঘরে তোমার পূর্ণ রয়েছে, তাও তুমি দেখতে পাও না। ভাবতে হবে না, ভাবতে হবে না। তুমি হচ্ছে কি যাত্রাতে, তুমি শুধু গামতে বলবে নাকি? হ্যাঁ, তুমি বলবে নতুন নতুন অনেক অনেক নকশা কাটা শাড়ি। রাখো, এটা রাখো, রাখো না, রাখো রাখো, দেবো, লাগলে আরো দেবো, অনেক দেবো, অনেক অনেক। তুমি শুধু কাজ করে যা, তুমি শুধু কাজ করে যা। হ্যাঁ, আমাকে চিনতে পারছেন না তো? মোহিত, এসো 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 এসো। তারপর আছো কেমন? আমি ভালোই আছি, আপনি কেমন? আমি জানোই তো, স্বাধীনতার জন্য বিপ্লব করেছিলাম, সরকারি পেনশন পাচ্ছি। ছেলেটা ড্রাইভার হয়েছে, হেলথ ডিপার্টমেন্টে কাজ করছে। ও, 3টে পুরিয়া দিচ্ছি, এখন একটা খাওয়াবে, দুপুরে একটা খাওয়াবে, আর রাত্রিরে শোবার আগে একটা খাওয়াবে। না, বাবু শোনো শোনো, কালকে সকালে গজাকে একবার থাকিস, রেখে দিয়ে এবার হাসপাতালে যেতে হবে। আমি একটা ফুটের চিঠি দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা মনিতোষ, তুমি তো চাকরি করতে, বলতে পারো চিঠি না দিলে অফিসে হাসপাতালে কাজ হয় না কেন? বকেই মরছি। বুড়ো বয়সের দোষ, ভাত করে ধরা আর কি, বুঝলে না? না 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 না, কি তোমার দিল্লির চা নাই বা হলো? মজা পাবে, হে মজা পাবে, চতুর্থ পক্ষের হাতের তৈরি। হ্যাঁ, চিনি চিনি। দেখছো কি, আগে চা তারপর পরিচয়। হ্যাঁ, আমি কিছু খেতে পাচ্ছি না, যা খাচ্ছি আমার জিভের মধ্যে কেমন জ্বালা জ্বালা করছে। দেখি জিভ দেখি, জিভে খাওয়া হয়েছে। দুধ খাস না কেন, তোর তো গরু আছে। আচ্ছা, গরুটা তো গোকুল কাজকে বিক্রি করে দিই। কেন বিক্রি করলি কেন? আরে গরু থাকলে গরু দুধ খেতে পারতিস, দুধ 5 জনকে বিক্রি করতে পারতিস, বিক্রি করলি কেন? কিন্তু চাষ তো তুলতে হবে। কেন, তোমরা কৃষি ঋণ পাও না? আগে হ্যাঁ, তা পাই বাবু, পেতে পেতে তো সে লবণ এসে যায়। এনে 4টে পুরি আছে, যা সে নিয়ে যা, যা। সতীশ দা, হ্যাঁ আজ আমি উঠি। হ্যাঁ, উঠবে কি? হ্যাঁ, চাই খাওয়া হলো না। হ্যাঁ, তোমার নাতনি। হ্যাঁ, নাতনি? হ্যাঁ, নাতনি আমরা চতুর্থ পক্ষ হবে। কি বলছো কি? এই যে শোনো, বিজু আর মহি ওপরে গেছে, তুমি বেশ জমিয়ে
খুব ভালো করে 2 কাপ চা পাঠিয়ে দিও তো। হ্যাঁ, আর শোনো শোনো, কিছু বিস্কুটও পাঠিয়ে দিও সঙ্গে। হ্যাঁ। তোর স্কুল কেমন চলছে বল? নিয়ম মাফিক? নিয়ম মাফিক মানে? মানে আমি নামি হেডমাস্টার, সারাদিনের মধ্যে একটা কি দুটোর বেশি ক্লাসই অ্যাটেন্ড করতে পারি না। সে কি? হ্যাঁ, অফিস ওয়ার্ক, অ্যাকাউন্টস মেনটেনিং, তারপর বোর্ডের অফিসে ধর্ণা দিতে সমস্ত সময়টাই কেটে যায়। তার মানে বুড়ো বয়সে তোর একটু বেশি পরিশ্রম হচ্ছে। এই তো পরিশ্রম করতে রাজি আছি, যদি সেটা সার্থক হয়। হ্যাঁ, আজকাল কি ছেলেরা লেখাপড়া করে না নাকি রে? দিল্লিতে খবরের কাগজ খুললে বাংলাদেশের খবর বলতে তো একটি, ছাত্র বিক্ষোভ, আন্দোলন। ব্যাপারটা কি রে? আমাদের বিনয় স্যার ঠিক এই কথাই বলতেন। তখন অবশ্যই শিক্ষাক্ষেত্রে এরকম সস্তা রাজনীতি অনুপ্রবেশ করেনি, ওদের সমস্যা ছিল অন্যরকম। তো বিজয়, আজকের এই যে অবস্থা, তার জন্য তোর কি মনে হয় গভর্নমেন্ট না আমাদের এই সমাজ ব্যবস্থাই দায়ী? গলত তো সর্বক্ষেত্রেই। আমরা শিক্ষকরা যে ভুল করছি না তা তো নয়। আসলে ব্যাপারটি কি জানিস, যে মানুষের মরাল ভ্যালুস গুলো দিনের পর দিন সব যেন নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্যার তো একটা সমাধান হওয়া উচিত নিশ্চয়ই। তবে এ নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে, আরো ভালো করে চিন্তা করতে হবে। যাকে সেসব কথা। Good girl. Run. ধরো। হ্যাঁ, যা বলছিলাম, মাইনেটা তো চলে যায়, কিন্তু মেয়েটা দিয়ে দেবার পর আমি একেবারে টোটালি ব্যাংক্রাফ্ট হয়ে গেছি, বুঝতে পেরেছিস? কিন্তু ছেলেটার এই বিষয়ে কোনো চারই নেই। হ্যাঁ, দেশ জোড়া আনএমপ্লয়মেন্ট, ছেলে চাকরি চাই বললেই কি আর চাকরি পাওয়া যায় নাকি? ট্রাই টু বি রিজনেবল, ট্রাই অ্যাট লিস্ট, তাকে তো চেষ্টা করতে হবে। কিন্তু সে বক্ত বলেন, অমন কাঙালের মতো চাকরির জন্য উমেদারি করতে আমি পারবো না বাবা। আর স্বার্থপরের মতো নিজের জন্য তো নয়। তবে কি করতে চাও? কেন? আমরা তো ভিক্ষে চাইছি না, আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী কাজ চাইছি। তবু এই সংসারের কথাটা একবার ভাববে তুমি। সংসারের অজুহাতে কি হেরে যাব? না, তা সম্ভব না বাবা। তবে তুমি কি করবে? তোমার ওই বিপ্লব, রিভলিউশন। হ্যাঁ, সে আরো বলে আমাদের শক্ত হতে হবে, আমাদের রিভলিউশন করতে হবে। কিন্তু মহিম, হোয়াট ইজ রিভলিউশন? রেভলিউশন মানে তো শুধু অবজ্ঞা আর রক্তক্ষয় নয়। আমরা যদি আমাদের দেশের মানুষকে আদর্শবান করে গড়ে তুলতে পারি, আরো নিষ্ঠাবান করে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সব দুঃখ, সব দৈন্য খুঁজে যায়। আর সেটি হবে সবচেয়ে বড় বিপ্লব। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম, কিন্তু এদিকে কি করলি বল? এরই মধ্যে ভুলে গেলি চাকরি আর দেখো, তোকে চাকরি কে করতে বলিস? ওই ব্যবসাটা তো আমাদের হবে, আমার দ্বারা হবে। হ্যাঁ, আমি ঠিক করে ফেলেছি। কি ঠিক করলি? এই যে এই বাবুকেও একটা চা দাও, নইলে তো মুখ দিয়ে কথা বেরোবে না। হ্যাঁ, ব্যাপারটা তুমি ঠিক বুঝতে পারো। আচ্ছা, তুই বিজনেসম্যান তো? আমি একটা ব্যবসা করবো। ব্যবসা করবি? ওই কোথায় মূল্যাঙ্ক বেশি না, ও গলাটাই ম্যানেজ করতে পারে। বিজনেস ঠিক আছে, আমি আছি। এটা হলো একটা মানে একটা নতুন ধরনের ব্যবসা। মানে এটা হলো সমাজতন্ত্রের দোকান। ধরো, এটা এমন একটা দোকান যেখানে গোটা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের ফ্ল্যাগ, পেস্টুল, লাঠি সোটা থেকে শুরু করে স্লোগান তৈরি, বক্তৃতা তৈরি, তারপরে সর্বভাষায় বক্তৃতা দেবার বক্তা, মিছিলের মানুষ, মাইক, মঞ্চ, সমস্ত ভাড়া পাওয়া যাবে।
হ্যাঁ হ্যাঁ হবে হবে। আর শিশু কোলে মা? হ্যাঁ হ্যাঁ হবে হবে নিশ্চয় হবে। হ্যাঁ তবে তবে রেটটা একটু বেশি পড়বে। হ্যাঁ ওই ধরুন পার হেড 10 টাকা। হ্যাঁ 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 শিশুদের জন্য তাই। হ্যাঁ হ্যাঁ না 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 কম টম কিছু হবে না। না যা বললাম তাই। হ্যাঁ ওকে ঠিক। হ্যাঁ বলুন। একটা চাকরির জন্য এসেছিলাম। চাকরি? চাকরি করে কি করবে? তাতে তাতে একটা দল করুন। দল তাতে সম্মান অনেক বেশি। তারপরে আপনি মন্ত্রী হবেন, শেষে ইতিহাস হবে। হ্যাঁ আমাদের দেশের ছেলেমেয়েরা খুব যত্ন করে আপনার জীবনী পড়বে। কিন্তু কোনো কিন্তু নেই। শক্ত চেহারা আছে, বলিষ্ঠ মন আছে, লেগে পড়ুন। না আমি বলছি কি, এইসব করতে গেলে টাকা পয়সার প্রয়োজন তো। নিশ্চয়ই এখন তো আপনাকে কিছু টাকা ইনভেস্ট করতেই হবে, পরে বেশি জনগণই দেবে। জনগণ? হ্যাঁ বলে এই যে কোর্ট কাছারি অফিস বড় বড় ব্যবসা এইসব কে আছে? ওই জনগণ। সেই জনগণই জুগিয়ে দেবে আপনার ব্যবসার মূলধন। আচ্ছা সব পাগলামি। ঠিক আছে ঠিক আছে। নমস্কার কর্তা। কি ব্যাপার? আজকে বিডিও সাহেব আসবেন, তাই গায়ের লোকেরা আপনাকে ডাকছে। কেন? আজকে গরু কেনার ঋণ দেবে। ও আসুন সত্যিবাবু, বসুন। এনাকে আমার ছোট ভাই, মনে তো, যিনি দিল্লিতে থাকতেন। হ্যাঁ 3-4 আগে এসেছে। আসুন আসুন স্যার বসুন। না 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 বসুন, আপনার কাজ করছেন। বসুন বসুন। চাষের বলদ কেনা বাবদ এই গ্রামে মোট 4 জনের আবেদন মঞ্জুর করা হয়েছে। আমার গ্রাম থেকে কমালে হবে না, অন্য গ্রাম থেকে বাদ করুন। হ্যাঁ অত টাকা কোথায়? এরপর এখন এদের আগেকার ঋণ পর্যন্ত শোধ হয়নি। থেকে না দিলেই হতো। মজা কি পেয়েছেন নিজের গ্রামে ছাত্র দেখার জন্য? আমরা কত করে পাচ্ছি সেটা জানতে চাচ্ছি। 50 করে। তত কম কেন? অ্যালটমেন্টে যেমন আছে তেমন পাবে। ওইটাকে জ্যান্ত বলদ কেনা হবে তো? তার মানে বিশেষ করে যে কাঠের বলদ ছিল তাই জানতে চাইছি। কাজ করতে দাও। একটা কথা বলবো যদি আপনি কিছু মনে না করেন। বলুন স্যার। আপনি তো ফিল্ড অফিসার, আপনি তো বোঝেন যে 50 টাকা একটা বলদ কেনা যায় না। বুঝি স্যার, কিন্তু কি করবো বলুন। 14টা গ্রাম আমার কন্ট্রোলে, অ্যালটমেন্ট মাত্র 3000 টাকা। 50 টাকা করে দিয়েও 7 জনের বেশি কভার করা যায় না। তাই রিপোর্ট করেন না কেন? রিপোর্ট করে কোনো লাভ হয় না স্যার। রিপোর্ট করলে অনার করে না। আপনি কি বলছেন? রিপোর্ট করে কোনো লাভ নেই? আমি তো জানি রিপোর্টের উপর সবকিছু চলছে। বসে বসে ফাঁকি মারা হচ্ছে? দাদা ফাঁকি মারছে না। তোমার জমিতে রস নেই, তাই রস নেই, তাই ঘুরে গেলেই পাচ্ছে। হ্যাঁ বসে বসে আমার দিন মজুরি ঘুমছি। দেখি তোমার মজুরি আমার মুখে তখন মারছো কেন? আমার মুখে মারাই উচিত, ওকে মারাই উচিত। আরো গায়ে হাতে বেশ বেশ ঠিক আছে, যাচ্ছি। ঠিক আছে আমি যাচ্ছি। কুঞ্জদা, তোমাদের এরকম বসে বসে ফাঁকি দেওয়াটা ভালো না।
আজ আর স্নান করবো না, তুই আমার খেতে দিয়ে দাও। আরে এখন যদি তোর বাড়ি ফেরার সময় হলো, খেয়াল আছে কটা বাজে? কি করবো হাতে ছেড়ে? আহা, তবে আর কি, ঘরের চেয়ে বোনের মোস্তারা। আর আমি তোর জন্য সারাদিন এই লেখা নিয়ে বসে থাকি, আর উনি এই সংসারটা চালাতে প্রাণ পাক করুক। রাগ করেছো তো? রাগ না বাবা, তুই কত বড়টি হয়েছিস, লেখাপড়া শিখেছিস, সংসারের কি হাল হয়েছে একটু দেখবি তো। কে বলেছে দেখবো না? আমরা ঘুচাবো মা তোর দৈন্য, মানুষ আমরা নহি তো মেষ। দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ। হয়েছে শোনা? জানিস উনি কত দুঃখ করছিলেন, বলছিলেন ছেলেটাকে কত কষ্ট করে পাস করালাম, অথচ অথচ আচ্ছা মা, তোমার ছেলেটা মানুষ হলে, রোজগার করলে তুমি খুশি হতো? সে আবার কি না হয়? তেমনি আর সবার মায়েরাও হয়তো। তাই বলে নিজের ক্ষতি করে? ক্ষতি নয় মা, যখন হবে না আমাদের সবার একসঙ্গে হবে। কি করে? দেশ তো আর আমাদের বাদ দিয়ে নয়, দেশের ভালো হওয়া মানে আমাদের সকলের ভালো হওয়া। অত সাথে বুঝি না, তুই একটা চাকরি জোগাড় করে নে। হবে না? কেন হবে না? মণি ঠাকুরপুর ছেলেবেলার বন্ধু, একসঙ্গে লেখাপড়া করেছে। মস্ত বড় সরকারি অফিস। হ্যাঁ তাই তো। তবুও হবে না। আরে কেন হবে না সে কথা বলবি তো। কি হবে বলে? শুধু এইটুকু জেনে রাখো, হবে না। জানি না বাবু। টাকাটা গুনে নিলে না তো? আমি মুখ্য মানুষ বাবা, জীবনে যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই শিখি নাই। ওগো, বৌমার জন্য যে শাড়িটা রেখেছি সেটা এনে দাও। হ্যাঁ যাই। কাসেম, তোমার চাচা মনের মতন করে বুনেছে এই শাড়িটা, তোমার বউকে পরে কাল আমাদের বাড়িতে আসতে বলো। আরে শোনো 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 শোনো, আমি তো তোমাকেই খুঁজছি। তুমি গৌতম না? তো তুমি আমার কাছে এলে না? সময় পাইনি। এই ভাই শোনো গৌতম, তোমার কাজের জন্য আমি একটা চিঠি লিখে দিয়েছি। আমার তো মনে হয় চাকরিটা হয়ে যাওয়ার পসিবিলিটি খুব ভালো। দরকার ছিল। হ্যাঁ এই শোনো, দাঁড়াও। কি ব্যাপার, তুমি চাকরি চাও না? চাই, তার তদবির বলছো কেন? ইয়াং ম্যান, ইউ আর এ কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার। আমার মতো কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার অনেকেই আছে। আপনি কি সকলকে রেকমেন্ড করতে পারেন? আমি আপনার বাল্যবন্ধুর ছেলে বলে দুর্বলতা? হ্যাঁ দুর্বলতা বলতে পারো, তবে গৌতম শুধু তোমার জন্য নয়, আমার যদি ক্ষমতায় কুলোতো আমি অনেককেই সাহায্য করতাম। অসুবিধাটা তো এইখানে, আসলে আপনারা হচ্ছেন অত্যন্ত ইমোশনাল, তাই আপনাদের তৈরি ন্যাশনাল প্ল্যানটা প্র্যাকটিক্যাল নয়। তার মানে তুমি কি বলতে চাও এ দেশে কোনো কাজ হয়নি? চোখ থাকলেই দেখা যায়। আপনি বলুন না, আপনার দেশের জন্য কি করেছেন? গৌতম, একদিন বাড়িতে এসো, সব কথা হবে। বাপি কোথায় গিয়েছিলে, এত দেরি করলে যে? ও এক ব্রাইট ইয়াং ম্যানের সঙ্গে আলাপ করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। কে? বিজুর ছেলে গৌতম, ওর শুধু ব্রাইট নয়, স্মার্ট অ্যান্ড বোল্ড। ও কি বলছিল জানিস? ও বলছিল প্ল্যানিং কমিশনের মেম্বার হিসেবে আমরা নাকি কোনো কাজই করিনি। কোনো কাজই করো? আর তুমি তাকে ব্রাইট ম্যান বলছো? হ্যাঁ বলছি, তার কারণ এই সৎ সাহসের দরকার। দেখিস, আমি তোর সঙ্গে আলাপ করিয়ে দেবো, তোরও ভালো লাগবে।
দাদা, আমি বলছিলাম কি, গদাই বরং অন্য কোনো ব্যবসা করুক। এখানে কি ব্যবসা করবে ঠাকুরপো? ঠিক বলেছি, এই গঙ্গগ্রামে কিছুই হবে না। তাহলে কলকাতায় গিয়ে শুরু করুক। আরে বাবা, শুনেছি সেখানে ঘর ভাড়া স্যালারিতে প্রচুর টাকা লাগে। বাবা পান না, টাকা যা লাগবে দিতেই হবে। তুই যা ভালো বুঝিস তাই কর। আরে এই তো পেয়ে গেছি। কিচ্ছু হয়নি, কিন্তু হবে। হবে? হ্যাঁ, কি হবে? যাত্রা। হ্যাঁ, ধরো এই যে এই রাজ রাজেশ্বরী পাঠটা বলো তো। হ্যাঁ বলো, আমি একটু মুড নিয়ে আসছি। আরে গদাই ফিরেছে? হ্যাঁ, অনেকক্ষণ। কি করছে? দাদা বই পড়ছে। তো দাদাকে একটু ডেকে নিয়ে আয়। আসো, আসছি। এসো। কি ব্যাপার দেবী, হঠাৎ এই অসময়ে ডাক? কি আদেশ বলো? যদিও সম্রাট আমি সকলের কাছে, বিশ্ব দাঁড়াতে পায় লাজ আমার পাশে, কিন্তু আমি কৃতদাস তোমার কাছে। কি হলো বলো? আরেকবার বলো। কি ব্যাপার দেবী, হঠাৎ এই অসময়ে ডাক? কি আদেশ বলো? যদিও সম্রাট আমি সকলের কাছে, বিশ্ব দাঁড়াতে পায় লাজ আমার পাশে, কিন্তু আমি কৃতদাস তোমার কাছে। বলছি বলছি, আজ দোল পূর্ণিমা, গাছে গাছে ডালে ডালে রঙের ছড়াছড়ি। দুঃখাই পারছি না। সম্রাট, আপনাকে পিতৃদেব স্মরণ করিয়াছেন। তথাস্তু দূত। এই ধরনের কটেজ ইন্ডাস্ট্রির জন্য আজকাল আমাদের দেশে সব যন্ত্রপাতি তৈরি হয়। আমরা দেখেছেন? হ্যাঁ, গৌতমকে বলেছিলি? হ্যাঁ, আজ সকালেও তো বললাম। কি ব্যাপারে? না, আমার সাথে দেখা করার জন্য। আজ আসবে, খেয়াল হলেই আস। ও কি খুব খামখেয়ালি নাকি? না না, তা নয়, মানে সময় পায় না। কেন? বৌদিদি গো, শুনলাম যাত্রা হবে, একটা যাত্রা হবে। বৌদিদি গো, শুনলাম যাত্রা হবে, একটা যাত্রা হবে। আমার দাদা তাতে হবে নায়ক, তুমি হবে নায়িকা। দাদা তাতে হবে নায়ক, তুমি হবে নায়িকা। এলাকাত হবে মস্ত গায়ক, এলাকাত হবে মস্ত গায়ক। সোনা কোকিল বড় গায়িকা, যাত্রা হবে, একটা যাত্রা হবে।
করবে পাগল, জানি বাসি তোমায় করবে পাগল, কারণ তুমি যে রাধিকা। বৌদিদি গো, শুনলাম যাত্রা হবে, একটা যাত্রা হবে। বৌদিদি গো, শুনলাম যাত্রা হবে, একটা যাত্রা হবে। এই যে গৌতম, গৌতম, তুই আমার এতে কান্দি বাজিয়ে বসছিস বলতো? কিসে? কিসে? ওই তো থানা থেকে দারোগাবু ওকে ডেকে পাঠিয়েছিলেন। কেন? কেন? তুই নাকি গোকুলকে খুন করতে গিয়েছিলি। বাজে কথা। তুমি বিশ্বাস করো এটা? বিশ্বাস করি আর না করি, এই কথা তুই থানায় গিয়ে বল, দেখি তোর কত সাহস আছে। ঠিক আছে, দেখ। গৌতম, গৌতম, তুই অত পাগলামো করিস না, আমার কথা শোন। কেন তুমি তো আমায় যেতে বলি? আমার মাথার দিদি গৌতম, আমাকে জ্বালাস নি, আমাদের একটু শান্তিতে থাকতে দে বাবা। মা, মা আমার জন্য তোমাদের শান্তি নেই, তাই না? নেই তো। আচ্ছা, বেশ। কি হলে তোমাদের শান্তি হবে? গৌতম, আমি বলি কি, কটা দিন তুই মামাদের ওখানে কাটিয়ে গিয়ে বাবা। তুমি তুমি আমার পালাতে বলছো? না রে না, তোকে আমি পালাতে বলিনি। তুই আমার কথা বুঝবি না গৌতম, আমার কথা বুঝবি না। আমাদের এই কথাটা রাখ বাবা, কটা দিন তুই থেকে আসবি ওখানে। ওদের তোকে বললাম তো আমি যে বাজেট যেটা ছিল তোকে তখন বল। আরে গৌতম না? গৌতম নাই তো? এই এই গৌতম, গৌতম না? কোথায় চললে বাঁধন? মাতুলাল কেন? হঠাৎ মাতুলাল কেন? মারাবে বেটা হাতিটা। হ্যাঁ হাতিটা বকুলটা। হ্যাঁ হ্যাঁ, সেদিনকে কুঞ্জটাকে ধরে মারছে। হ্যাঁ, আমি কি ছাড়িয়ে দেওয়াতে বেটা থানায় গিয়ে রিপোর্ট করে এলে যে আমি নাকি ওকে মারছি, ফোন করতে যাচ্ছি। হ্যাঁ সে কি? হ্যাঁ তুই সেই ভয় পালাচ্ছিস বলে মার আদেশ। আরে সে জেঠিমাকে জেঠিমাকে যা বলবার আমরা বুঝতে পারি। বাড়িতে তুই চল তো আমার সঙ্গে। জেঠিমাকে যা বলবার আমরা বলবো, বলছি তো আমরা সেটা বলবো তো। বিজু আছিস নাকি? বিজু, আরে ওই আয় 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 আয়, এই যে কাকিমা এসে এসে সময় এসো। ওকে শুনছো? কাকিমা এসছে। তুই কি কোথাও বেরোচ্ছিলি নাকি? হ্যাঁ, আমি তো তোর কাছে যাবো ভাবছিলাম। আমার কাছে দেখো কাণ্ড, আর আমরা চলে এলাম এখানে। আরে গৌতম কোথায়? মামার বাড়ি যাচ্ছে। হ্যাঁ, তাহলে পরে একদিন আলাপ হবে। কি ব্যাপার? ও কিছু না, আমাদের বাপ বেটির একটু প্রাইভেট টক। না না, ভেতরে কেন, আমরা বরং এই বারান্দাতেই বসি। আচ্ছা আচ্ছা, দেখি আমি একটু হাত লাগাই। তোর সঙ্গে আমার একটা কথা ছিল। বেশ তো বল। মানে আমার এই ছেলেটার ব্যাপারে সকালবেলাতে এই সামান্য ব্যাপার নিয়ে তুই এত বাড়াবাড়ি করছিস কেন বলতো? কি বলছিস তুই? ঠিকই বলছিস। নিজস্ব মতামত ব্যক্ত করার অধিকার সকলের আছে, তুই জানিস না? একদিন হয়তো স্কাউন্ডের জন্য আমাকে মরতে হবে। চুপ কর, বাইরে কথা বলিস না। কথা নেই বার্তা নেই, সকালবেলাতেই বাবুদের লোক ঠেলাতে। কাকে? গোকুলকে। আর সেইবার ছাড়বে কেন? সোজা থানায় গিয়ে ডায়েরি করে এসেছে। লোকটার আঘাত কি খুব গুরুতর? না, গুরুতর তেমন কিছু নয়, কিন্তু গায়ে তো হাত দিয়েছে। না না, তাহলে ঘাবড়াবার তেমন কিছু নেই। ডায়েরি করেছে করেছে, তুই জানিস না মতো লোকটা পারে না এমন কোনো কাজ নেই। ঠাকুর পূজা, এই নাও মা। তার উপরে যা দিনকাল, সেই জন্যই তো আবার এত ভয়। কিসের ভয় মা? ভয় নয় না, তাজা তাজা ছেলেগুলোকে সুযোগ পেলেই ধরে নিয়ে যাচ্ছি। তুই কি যে করছিস কি জানি। বাপু। হ্যাঁ বস। এবার বলনি, তুই কি আমাকে কিছু বলবি? সেদিন জ্যাঠাইমা বলছিল না
যেসব ইয়াং ছেলেদের ধরে নিয়ে যায়, কথাটা কি সত্যি? না, দেখ, কোনো কারণ না থাকলে শুধু শুধু ধরে নিয়ে যাবে কেন? মানে তোর এখানে ভালো লাগছে না? না, গোবিন্দ, মা, খোকা, তুই আমার বাড়ি যাসনি? ভালোই করেছিস বাবা। আয় ঘরে আয়। আহারে, তোর মুখটা তো শুকিয়ে গেছে, খুব খিদে পেয়েছে না? জামা কাপড় ছাড়বি, আমি খাবার নিয়ে যাচ্ছি। জামা কাপড় না পেলে শুয়ে পড়লি যে? ঠিক। আচ্ছা মা, তোমাদের খুব কষ্ট না? কিসের কষ্ট রে? এই না পাওয়া সুখ, শান্তি, মনের মতো ঘর। এই দেখো, ঘর পাইনি তো আছে কোথায়? না না না, সে ঘর তোমরা কেউ পাও না। তোমরা কেউ দেখো, যে ঘর দিনের টায় দেখিয়ে যায় না, যে ঘরে বিনা চিকিৎসায় কেউ মরে না, অনাহারে কেউ পাগল হয় না, এমন ঘর না, যে ঘরে অনেক সুখ, অনেক শান্তি। আমার শান্তির তো অভাব নেই বাবা। গরিব গৃহস্থ ঘরে নিশ্চয়ই শান্তিতে কে আছে? তুই আমার একটা কথা রাখবি বাবা। এবার একটু বুঝে সুঝে চল, বিয়ে খাওয়া করে সংসারী হ। আমি নাতি নাতনির মুখ দেখে একটু আনন্দ করি। বেশ তো, তুমি দিদিকে চিঠি লিখে দাও, ভাগ্নিকে পাঠিয়ে দিই। চিঠি লিখলেই হলো? তাছাড়া পরের বাড়ির ছেলে আমার কাছে পাঠাবি কেন বল? বাহ, দিদি পর হয়ে গেল। হ্যাঁ রে, বিয়ের পর স্বপ্নেই পর হয়ে যায় বাবা। ধরো বিয়ের পর আমিও যদি পর হয়ে যাই? না না, সে তুই পারবি না। কি করে বুঝলে? আমি জানি তুই দেখতে এত বড়টা হয়েছিস, কিন্তু আমার কাছে সেই ছোট্টটি আছে। তুই যখন ভাবিস ওই 3টে বছর তোর কি করে কেটেছিল, এটা করলে বুকটা ফেটে যায় খোকা। এই দেখো মা, আমার খেতে দাও, আমার ভীষণ খিদে পেয়ে গেছে, আমার খেতে দাও। খোকা, আমি কি মহিলা তোর সঙ্গে দেখা করেছিলি? হ্যাঁ,
খাবার নাই, যা যা তাড়াতাড়ি যা, সব নিয়ে যা, সব যা। শালারা উপকার করলে উপকারের মূল্য দিতে জানে না। এই ঘরের মূল্য তো ঘরেই রয়েছে। হ্যাঁ, আপনার সঙ্গে আলাপ করবো। আচ্ছা, আপনি কি আমার বাবার সঙ্গে ঝগড়া করেছেন? ঝগড়া তো আমি করিনি, ও, তাহলে কি বড় বড় কথা বলছেন? যা সত্যি তাই বলেছি। সরি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? করুন। আপনি নাকি দেশ গড়ার শপথ নিয়েছেন, আপনার কি ধারণা আপনি সফল হবেন? আগে নিজেকে গড়ুন, তারপর তো দেশ করবেন। আপনি কি করে বুঝবেন করছি কিনা? গড়েছেন বুঝি? সে কথা বোঝার ক্ষমতা আপনার নেই। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন তো? সে চামচ সোনারই হোক বা টিনেরই হোক, পরিমাপ এক, কিন্তু তার একটা শূন্য আর একটা পূর্ণ। চলি। আচ্ছা বৌদি, না থাক, থাকবে কেন, বলেই না। বলছিলাম কি যে ওই 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 যে তোমাদের যে গৌতম বাবু, উনি কি করেন? কি আবার কাজ? কাজ? কি কাজ? ওই তো দেশের কাজ। কিন্তু ভদ্রলোক ভীষণ অহংকারী, তার উপকারী। কিন্তু কি ব্যাপার বলো তো? না কিছু না। আমার টাকা দিবি তো, ছাগল আমি এখন নিয়ে যাবো। বাবু আর কটা দিন সময় দিই বাবু, আমি আপনার সব ধার শোধ করে দেবো। আর যখন শোধ করবি তখন নিয়ে আসবি। আমি আমার সময়, আমি অনেক সময় নিচ্ছি, আর হবে না। টাকা দিবি না দেবে ছাগল টাকা পাবে তো ছাগল বুঝছিল না তোর কি রাখালা? হ্যাঁ, আমি ছাগল বুঝতে তোর কি তুই আমায় দেখাবি? হ্যাঁ, কি আছে তো দেখে নিয়ে আসবি। আপনার পায়ে ধরি বাবু, আর আমি পারবো না, আমি পারবো না। কি ব্যাপার, এত উত্তেজনা কেন? আমার টাকা দিচ্ছে না। টাকাটা আমি দিয়ে দেবো বাবু। তাই তো বাবু, ও তো বলছে টাকাটা দিয়ে দেবে। তুই ছাগলটা ছেড়ে দে। কেন, আপনার হুকুম নাকি? হ্যাঁ, আপনার হুকুম নাকি? দেখেছিস শালা? হ্যাঁ আমার হুকুম। তো শহরে বাবু তো আমার জানা আছে। এই গোকুল, শোন মাঝে মাঝে বকছো। আরে ওদের টুরিস্টে আমার অনেক জানা আছে। কুকুর, আমি তোকে মারলাম, তুই কুঞ্জোর কাছে যে টাকা পাবি আমার কাছ থেকে নিয়ে নিস। আরে শুনতে পাচ্ছিস না কথাটা? ভাত হয় না?
কত টাকা রেখে গেছিস ঘরে যে সন্ধ্যে না তুই ভাত চাইছিস? বলো না বসি, কি বলবি? আমার উপর যে দায়িত্ব ছিল সে দায়িত্বকে আমি পালন করিনি। আচ্ছা মামনি, সত্যি কি দেশে কোনো কাজ হয়নি? চেষ্টা তো করছি। ছেলেটা আমি তো শুনে আসছি, চেষ্টা করছি আর চেষ্টা করছি। তোর কেবল সেই এক কথা, রূপর হাত আর বালা তো বেঁচেছে, সেই খোঁজা। জানিস গৌতমটা কি বলেছে? আমাদের আর অভাব থাকবে না। ওই আনন্দেই থাক, আর পেছনে পেছনে ঘুরে মর। খালি বড় বড় কথা। মরমর করিস না, কেবল খোঁজা মারা কথা। খোঁচা লাগে? তুই দেখছিস না, সবই তো দেখেছিস। সকালাত বলে কিছু রেখেছিস আমার গন্ডারের চামড়া? আবার বলে কিনা খোঁচা লাগে। দেখ কাতু, ওই ঘন্টার ঘন্টার বলবি না বলছি। বেশ করবো, বলবো, 100বার বলবো, 1000বার বলবো। গন্ডার গাধা অমানুষ, পশু কোথাকার। তবে রে হারাম জাতি, আমি ঘন্টা, আমি পশু। রং দেখে ছাড়বো, রং দেখে অনুকূল। তুমি অনুকূল না? সেদিন পড়াশুনো কোনো এখনো চললাম। আবার কোথায় চললি? বলাইকে পড়াতে। কি হয়েছিল? গলায় দড়ি দিয়েছে। ঠাকুর তো কি হয়েছে তোমার? কিছু হয়নি। তা খাবে না বলছে কেন? খেতে ইচ্ছে করছে না। হঠাৎ ইচ্ছে করছে না কেন শুনি? মন তো ভালো নেই। কোনো খারাপ খবর আছে ঠাকুর তো? বলাইটা এরকম। সত্যি তুমি অদ্ভুত ঠাকুর তো। আপনি এই দিনে কেউ মন খারাপ করে? গ্রামে তো হামেশা এরকম ঘটে থাকে। সেই জন্যই তো আমি চিন্তিত। এটা চিন্তার কি আছে শুনি? চলো খাবে, চলো। তোমার দাদা তোমার জন্য অপেক্ষা করছেন, চলো। তুমি এগো, আমি আসছি। তাড়াতাড়ি এসে কিন্তু তুমি না আসা পর্যন্ত আমরা কেউ খাবো না। দুটি ছেলে ছিল আর ছাতেরই গরমে দিয়ে ছেলেকে মারিল। কিছুক্ষণে পরে ছেলে বাঁচাইয়া নিল আর মারে পেটে মা বেহুলা সবই দেখেছিল। গলার মাঝারে গলার মাঝ ওইখানে পেটে
ধোপা সঙ্গে সেদিন মাসি পাঠাইল বলে ও গো মাসি শুনো কথা শুনো রে জননী আজ এখানটা পদা মাসি মাতা কি বোঝে রাখলো সেইখানে পুলিশ মাসি কি কর্ম করিল আজ একখানা কাপড় সেদিন বেহুলাকে দিল পুলিশ মাসি কাপড় কাছে হারমোর পবন করে আমা বেহুলা কাপড় কাছে মা গঙ্গার চলে গলার মাঝারে বাঁধি বেহালা রে ডাঙালে জলে ভাসালি গলার মাঝে বলে আরে কেউ তো বলিয়া জানাই রালের মধ্যে থাকে কথা মিথ্যা প্রভু নয় গলার মাঝারে বাঁধি বেহালা রে ডাঙালে জলে ভাসালি গলার মাঝে তবে বলির কাটা দেবতায় অন্য কিছু নয় ওরে কাল নিয়ে মারামারি বলিয়া জানাই ওরে কাল নিয়ে মারামারি বলিয়া জানাই গলার মাঝে রাম বলেন ভাই ভয় নাই মনে কি করিতে পারে ভাই রাক্ষসী গণে সকল রাক্ষসী যদি হয় এক মিলি লঙ্ঘিতে না পারে মম কনিষ্ঠ অঙ্গুলি দেবেন মনের সঙ্গে লক্ষণ তখন তারকার প্রতি রাম করেন গমন বাম হাঁটু দিয়া রাম গৌতম এসেছে কোথায়? আরে ইয়াং ম্যান, এসো এসো। অনেক আগেই আসা উচিত ছিল। বেটার লেট দ্যান নেভার। কাকামণি চা খাবেন তো? নিশ্চয়ই। গৌতম তুমি? হ্যাঁ, ও খাবে। আর তুই চায়ের সঙ্গে একটু মিষ্টি টিষ্টি কিছু নিয়ে আসিস। তারপর ইয়াং ম্যান, তুমি ওই চেয়ারটা টেনে বলো আর বলো তোমার খবর কি? I mean your revolution. আপনি কি রেভলিউশনে বিশ্বাস করেন না? নিশ্চয়ই করি, তবে হিংসাত্মক বিপ্লবে নয়। আমি আবার আপনাদের ওই অহিংস বিপ্লবে বিশ্বাসী না। দেখো গৌতম, এখন আমরা স্বাধীন। আজ নিশ্চয়ই আমরা এমন কোনো কাজ করবো না যাতে দেশের এতটুকু ক্ষতি হয়। আপনার কি ধারণা আমরা দেশের ক্ষতি করছি? সেই কথা আমি বলছি না। দেশকে দাসত্বের শৃঙ্খল মুক্ত করার জন্য আমাদের বীর বিপ্লবীরা এই দেশেও রেভলিউশনের বন্যা বইয়ে দিয়েছিলেন। কিন্তু আজ যখন আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, তখন আমার মনে হয় না যে সেই রকম রেভলিউশনের আজ আর কোনো প্রয়োজন আছে। আছে। স্বাধীনতার পরেও? হ্যাঁ, ব্রিটিশ তার রাজত্বকালে যে অত্যাচার, যে শোষণ চালাতো, স্বাধীনতার পরে তো তাই চলছে। তখন তো মানুষ দুবেলা পেট ভরে খেতে পেত, আজ একবেলা পেট ভরে খেতে পায় না, পড়তে পায় না, এডুকেশন পায় না। তুমি নিশ্চয়ই চাও না যে ইংরেজরা আবার এই দেশে ফিরে আসুক? না না, আমি তা চাইব কেন? আমি বলতে চাইছি যে ৭৬-এর মন্বন্তর কি শেষ হয়ে গেছে, না এখনো তা দেশের প্রতিটি সাধারণ মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে? দেখো গৌতম, ভারতবর্ষ একটা গরিব দেশ, তবে একটা বিরাট দেশ। হলো আমরা স্বাধীন হয়েছি, সমস্যা। তাই আমার মনে হয় গভর্নমেন্টকে আরো কিছুদিন সময় দেওয়া উচিত। তুমি আমার সঙ্গে একমত নও? মানে সময় দেওয়া মানে তো আরো কয়েক ধাপ দৈন্যতার দিকে এগিয়ে যাওয়া। হ্যাঁ, দৈন্যতা? দৈন্যতা বলছেন কেন? দৈন্যতা ছাড়া আর কি বলতে পারি? বলতে পারেন স্বাধীনতা পাওয়ার পর এতগুলো বছর পরেও কেন আমাদের এমন নির্যাতন ভোগ করতে হয়? নির্যাতন? হ্যাঁ, নির্যাতন। এমন নির্যাতন যা চোখে দেখা যায় না, অথচ তাই দেখতে হচ্ছে। স্বাধীনতা মানে কি ভোটের ম্যাজিক দেখিয়ে কতগুলো পঙ্গু মন্ত্রী তৈরি কর? একেবারে যে কোনো কাজ হয়নি এই কথা তুমি বলতে পারো না। যেখানে যা কিছু হয়েছে বা হচ্ছে তার মধ্যে এই বুর্জোয়া মেন্টালিটিটাই কাজ করেছে। বুর্জোয়া মেন্টালিটি? নিশ্চয়ই। গরিবের সর্বস্ব কেড়ে নিয়ে ধনী তুষ্য সাধন ছাড়া কি হয়েছে? গরিব বড় লোকের কথাই বা আসছে কেন?
নইলে গ্রামকে বাদ দিয়ে একমাত্র শহরের প্রতি বা এত প্রখর নজর কেন? দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। অতএব আপনার বিপ্লব চাই, এই তো? দেখ মামনি, বিপ্লব বিপ্লব বলে চিৎকার করলেই তো আর হবে না। বিপ্লবের জন্য চাই সঠিক পথ, বলিষ্ঠ নেতৃত্ব আর মানবতা বোধ। জানি যেমন করে হোক আমাদের শোষণ বন্ধ করতে হবে, কিন্তু এই শিক্ষা তো আজকে নয়, এই শিক্ষা ইতিহাসে। ইতিহাসে কেবল ভাঙতেই শেখায় না বোতাম বাবু, গড়তেও শেখায়। ভাঙার গান তো সকলেই গাইতে পারে, কিন্তু গড়ার মধ্যে সবাই উচ্চারণ করতে পারে না। That's right. আমিও চাই তুমি গড়ার মন্ত্র উচ্চারণ করবে, এবং আমি বিশ্বাস করি তুমি তা পারবে। আই সিনসিয়ারলি বিলিভ ইন দ্যাট। কেন? আমি তো তাই করি। তবু ওভাবে নয়। তার মানে আমি আমার পথ থেকে সরে যাব? না না, তুমি তোমার পথ থেকে সরে আসবে না। তুমি শুধু যেখানে যা ভুল আর অন্যায় তার প্রতিবাদ করবে। প্রতিবাদ? কিন্তু যখন পচা অঙ্গটা সারানো যায় না, তখন তো তা অ্যাম্পুট করতেই হয়। বেশ তো, যাতে না পচে তাই করুন। ভাঙার কথা না ভেবে গড়ার জন্য কিছু চেষ্টা করুন। আর তেমন কাজে আমিও হাত লাগাতে রাজি আছি। আমিও। এই দেখো না, আমি এতক্ষণ একলা বসে বসে কি করছিলাম। Just have a look at my plan. আদর্শ গ্রাম ও তার পরিকল্পনা এক্সিকিউট করবে। কেন? আমি আপনি জানেন সবাই। টাকা সরকার দেবে। সরকার প্রতি বছর গ্রাম উন্নয়ন খাতে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করা থাকে, কিন্তু তার কতটুকু খরচ হয় দেখো। আসল কথা কি জানো, কোন রিলায়েবল লোক এরকম একটা কনস্ট্রাকটিভ প্ল্যান নিয়ে গভর্নমেন্টের কাছে গেলে গভর্নমেন্ট টাকা দিতে প্রস্তুত। আমি তো ভাবছি কালকে এই প্ল্যানটা নিয়ে কলকাতায় যাবো। কিছু হবে না। হবে না কি হে, হতেই হবে। আর এ ব্যাপারে তুমি আমাকে সাহায্য করবে। কিন্তু আমি যা বিশ্বাস করি না। এবার করবেন? অন্তত এই বুড়ো মানুষটার কথা তো তুমি ভাববে। তোমরা বলো, আমি এক রাউন্ড চা বলে আসছি। না না বাবু, তুমি বসো। আরে না না, আমি বলে আসছি। আপনি কি ভাবছেন আমি জানি। বাপির সঙ্গে হাত মেলাতে আপনার বাঁচছে, এই তো? ঠিক আছে। তবু বাপি যে কাজটা করতে চাইছে সেটা তো আপনারই কাজের একটা অংশ, কেবল চেহারাটাই যে আলাদা। এই যে নদীর মুখ, এই নদীর মুখ থেকে সোজা দক্ষিণ দিক বরাবর যাবে খালটা। আমি কিন্তু চাইছি আগে হেলথ সেন্টার আর স্কুলটা করতে। কিন্তু বাপি, এটা তোমার একার কাজ নয়। না না, একা আমার কাজ হবে কেন? গ্রামবাসীরা সবাই সাহায্য করবে, আর সব থেকে বেশি দরকার গৌতমের সাহায্য। সেজন্য তুই ভাবিস না, ও ঠিকই করবে। ও এইসবই চায়। বলছিলাম যে এটা অনেক টাকার দরকার বাপি, তুমি এত টাকা পাবে কোথায়? গভর্নমেন্ট দেবে। নমস্কার। কি নাম? আমার নাম আনন্দ গোপাল। আগে তো দাদাবাবু আমাদের কথা একাই ভাবতেন, এখন আপনারা ভাবছেন, আর আমাদের কোনো ভাবনা নেই।
সংগ্রাম পথ প্রগতি পথ সংগ্রাম পথ আলো হাতে পায়ে পায়ে হাজারে হাজারে এগিয়ে যাবার শাশ্বত নাম পথ চাও পথ পাবে পথ খুঁজলে পথ পাবে অনন্তকাল ধরে প্রশস্ত রাস্তা অনন্তে বিস্তৃত আছে অনন্তকাল ধরে প্রশস্ত রাস্তা অনন্তে বিস্তৃত আছে যার যত স্বপ্ন সফল করতে হলে মাথা নত করো তার কাছে তবে জীবনে পাবে দাম পথ প্রগতি পথ সংগ্রাম পথ আলো হাতে পায়ে পায়ে হাজারে হাজারে এগিয়ে যাবার শাশ্বত নাম পথ চাও পথ পাবে পথ খুঁজলে পথ পাবে দুরন্ত প্রাণ করো জ্বলন্ত অগ্নি চলন্ত সৃষ্টির পায়ে দুরন্ত প্রাণ করো জ্বলন্ত অগ্নি চলন্ত সৃষ্টির পায়ে বুঝে নেবে চিরদিন তোমার কোনটা পথ যেতে হবে ডাইনে না বায়ে কোথায় কখন পাবে বিশ্রাম পথ প্রগতি পথ সংগ্রাম পথ আলো হাতে পায়ে পায়ে হাজারে হাজারে এগিয়ে যাবার শাশ্বত নাম পথ চাও পথ পাবে পথ খুঁজলে পথ পাবে পথ চাও পথ পাবে পথ খুঁজলে পথ পাবে ভাগো এবার তাহলে গ্রামের রূপ ফিরে যাবে কি বলো মহি নিজে যখন হাত দিয়েছে তখন সুরাহা একটা হবেই। ঠাকুর তো পারবেন তো পারবে কি বলছো? এতদিন ধরে তো এই কাজই করে এসেছে। ঠাকুর তো নাকি গ্রামের সমস্যা নিয়ে কলকাতায় যাচ্ছেন তাই তো জানি, কিন্তু আমি কি ভাবছি জানো? হুম আমি ভাবছি মহি যে গৌতমের মাথা থেকে বিপ্লবের ভূতটা নামাতে পেরেছে, এতেই আমি খুশি। তুমি হয়নি দেখলাকে বলে না তা বলছি বসো। সাথে তুমি কোনদিন অভাব দেখেছো? অভাব হ্যাঁ। গৌতম পৃথিবীর সব মানুষ যদি তোমার মতো হতো তাহলে কি হতো? তাহলে পৃথিবীর চেহারাটাই হয়তো বদলে যেত। পৃথিবীতে মানুষের যে হাহাকার, জানি তোমার এত বেদনা, সেটা হয়তো থাকতো না। তাতে আর কার কতটুকু লাভ হতে জানি না, আমি দেখতে যেতাম। তুমি বিশ্বাস করো সাথে, আমি সত্যিই ভালোবাসতে চাই। সেই ভালোবাসার টানেই আমি আমার দেশকে ভালোবেসেছি। আর তাই আজকাল মাঝে মাঝে কেমন যেন ভয় হয় জানো? ভয়? হ্যাঁ,
যদি আমার ভালোবাসায় কোনো ভেজাল থাকে? ভেজাল থাকবে কেন? না, যদি থাকে, আর তাতে যদি আমার দেশের কোনো ক্ষতি হয়। আমার সাথে আলাপ না হলে হয়তো তোমার এই ভয়টা হতো না, তাই না? না না, আমি তা বলছি না। গৌতম, এই ঘরের বাঁধন তোমার ভালো লাগে না? ঘর, এই বিশ্ব জয় তো আমার ঘর। তাই সে ঘরের কোনটা আপন কোনটা পর সে ভাবার সুযোগটা কোথায়? তাই বাঁধনের কথাই ওঠে না। আমার মাঝে মাঝে মনে হয় তুমি আকাশের মতো বড়। বাহ, তুমি খুব সুন্দর কথা বলো তো। হ্যাঁ, সত্যি বলছি। আসুন আসুন। নমস্কার। বসুন। আর কিছু বাকি নেই তো? না তো। দেখবেন আমার সইয়ের অভাবে যেন দেশের কাজ আটকে না যায়। বলুন মিস্টার রায়চৌধুরী, আপনার জন্য কি করতে পারি? আমি স্যার একটা পরিকল্পনা মানে প্ল্যান নিয়ে আপনার কাছে। প্ল্যান? কই দেখান দেখান, আমরা তো সেই জন্যই বসে আছি। অনেক ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ কথা বলছি। হ্যাঁ, আরে বাবা, যে কাজটা বেরোচ্ছে সেটা তুমি পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি পাচ্ছ। আরে বাবা, তুমি না পেলে আমার চলবে কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইটা আমাদের ডিটেইল প্ল্যান। বাহ, তো খাসা প্ল্যান, কিন্তু সরকারের এখন টাকা কোথায়? টাকা না থাকে আমরা সকলেই যদি উদ্যোগী হয়ে কাজটাকে শুরু করি। কি রে, নাট বলতো নাট নাট হচকে গেছে। হচকে গেছে? রতনদা রতনদা, কাল থামবে, আমি বলছি গত রাতে নাট বলতো নাটকে ছুরি মেরেছে। সে কি রে, তাহলে আমরা ভুল ব্যাপারটা সব ঠিক করে রেখেছি গুরু। এখন তাহলে আপনাকে যেতে হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, ও ছিল আমার মানে আমাদের পার্টির ডান হাত। সব দিয়েছি পার্টির কাছে, বলছে লাভ হবে। বললি হলো, চল চল তো দেখি, চল ও দে। মিস্টার রায়চৌধুরী, কিভাবে ব্যস্ত থাকতে হয় বুঝতেই তো পারছেন। আপনারা তো প্রশাসনের লোক, পথে নেমে পড়ুন, দেখবেন ঠিক পথেই চলছেন। আফটার অল সরকার উইল লুক আফটার ইউ। চলি। কিরে, ধরতে পারলো না। যাই, আচ্ছা আয়, কাল আসিস কিন্তু। আচ্ছা নোটা বলি কেন? আল খেলে যে ও তাহলে থেকে পুজো করতে হয়। এক কাজ কর, একটু জল নিয়ে আয় বাড়ি থেকে, একটু জল ফুল টুল নিয়ে যে পুজো কর। অনেকদিন জল টল খাইনি বেচারা। তুমি তো খুব মজার লোক, লোকের সঙ্গে ঝগড়াও করতে পারো, আবার হাসাতেও পারো। কেন, আমি সবসময় ঝগড়া করি? বলছিলাম আমার সঙ্গে তোমার কি কথা আছে, যাবি? যাবি?
তোরা তোরা খেলা, আমি আসছি। আচ্ছা। আচ্ছা, বাপের উপর তোমার খুব রাগ, তাই না? না, কোনো ব্যক্তি বিশেষের উপর আমার কোনো রাগ নেই। আসলে ওই আমলাতন্ত্রের উপর আমার কোনো বিশ্বাসও নেই, ভরসাও নেই। তুমি বাপিকে জানলে বুঝতে। বাপি মনে প্রাণে একজন শিল্পী। বাপি কাজের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষটা একটা ছবির মতো গড়ে উঠবে, এই ছিল তার ধারণা। তাই কি হয়েছে? তাই বাপি কষ্ট পেলে আমারও খুব কষ্ট হয়। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। বলো। তুমি তো ইঞ্জিনিয়ার না? তাই রাজনীতিতে এলে কেমন করে? ভালোবাসতে গিয়ে। কাকে? আমার দেশের দুঃখী মানুষদের। জানো গৌতম, আমার বিশ্বাস বাপি হারবে না। চলো উঠে, অনেকক্ষণ এসেছি। কেন, ভয় পাচ্ছ? না, তবে ভরসাও পাচ্ছি না। তবে আমি একটা কথা বলি, এবার তোমার মত পাল্টাবে। চলো উঠি। ও কি করছে? না না, এখন গামছা বুনতে পারবো না। এখন পুজো এসে গেছে, ভালো ভালো নকশাওয়ালা শাড়ি বুনবো। অনেক শাড়ি, 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 অনেক শাড়ি। বাড়ি যাও। তোমার মনে আছে সাথী, তোমায় বলেছিলাম অভাব দেখেছ? অভাব। দেখো, কাকুর জন্য অনেক কিছু করছি, কিন্তু এসব আমি বিশ্বাস করি না। এবার করবে। তখন আপনি এসে
পাশের তোমার সেজে চলেছি তাই সকল তেজে বাহু পাশের তোমার সেজে চলেছি তাই সকটার পথে ধায় সে তোমার অভিসারে আপনি এসে দ্বার খুলে দাও ডাকো তারে আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে আমার ব্যথা যখন বাজায় আমায় বাজে সুরে সেই গানের টানে পারো না আর রইতে দূরে আমার ব্যথা যখন বাজায় আমায় বাজে সুরে লুটিয়ে পড়ে সে গান মন ঝড়ের রাতের পাখি সম বাহির হয়ে এসো তুমি অন্ধকারে আপনি এসে দ্বার খুলে দাও ডাকো তারে আমার ব্যথা যখন আনে আমায় তোমার নারে তখন আপনি এসে দ্বার খুলে দাও ডাকো তারে আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে প্রতি বছর গ্রাম উন্নয়ন খাতে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করা থাকে কিন্তু তার কতটুকু খরচ দেখো কথা কি জানো কোন রিলায়েবল লোক এরকম একটা কনস্ট্রাকটিভ প্ল্যান নিয়ে গার্মেন্টের কাছে গেলে গার্মেন্ট টাকা দিতে প্রস্তুত আমি তো ভাবছি কালকে এই প্ল্যানটা নিয়ে কলকাতায় যাবে ডিটেইল প্ল্যান বা তো খাতা প্ল্যান মারা গেলে কেন কেন আত্মহত্যা করলে হ্যাঁ বিলিয়ে দিয়েছ কিন্তু কেন কিসের লোভে কোন মনে মহিতোষ রায়ের সুন্দরী কন্যা আর কি বলবো অবাক লাগছে যাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম সেই মহিতোষ রায়ের মতো মানুষের পায়ে তুমি কি করে বিলিয়ে দিলে তোমার বিশ্বাস তোমার আদর্শকে বিলিয়ে দিয়েছি হ্যাঁ বিলিয়ে দিয়েছ
কিসের লোভে? কোন মহিতোষ রায়ের সুন্দরী কন্যা? দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে তোমার যে অঙ্গীকার, যে প্রতিশ্রুতি, তাকে কেন এমন ভাবে অবমাননা করলে? অবমাননা? প্রতিশ্রুতি? ও, এই কথাগুলো প্রথম শুনছো বলে মনে হচ্ছে। শোনো, তোমার বিবেক করে যদি এখনো কিছু থাকে তাহলে তাকে প্রশ্ন করো, জবাব দেবে আগামী দিনের মানুষের কাছে। জবাব? হ্যাঁ, জবাব। বাপু, চলো আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চল, আমরা এখান থেকে চলেই যাই। না, আমি এখান থেকে যেতে পারবো না। যাবে না? না। কিন্তু বাপি, এখানে এভাবে থাকলে তুমি বাঁচবে না। প্লিজ বাপি, চলো তুমি, আমরা এখান থেকে চলে যাই। না। এত বড় পরাজয় মেনে নিয়ে তুমি এখানে কিভাবে থাকবে? না বাপি, চলো আমরা চলে যাই। দেখ মামনি, আমি এই মাটিতে জন্মেছি, এই মাটি আমার দেশ, আমার মা। আমি মাকে ছেড়ে কোথায় যাবো রে? না না, তুই আমাকে যেতে বলিস না, সে আমাকে যেতে বলিস না, আমি পারবো না। বাপি, না রে। গৌতম, গৌতম। কাকু, আপনারা এত ভোরে? গৌতম, তোমার কাছে এসেছি। আমি পারলাম না, হেরে গেলাম। ভাবছি আমরা গ্রাম ছেড়ে চলেই যাব। সে কি, আপনারা সবাই যদি চলে যান, আপনাদের অ্যাপ্লিকেশনে হয়তো ভুল থাকতে পারে, কিন্তু আপনাদের এই দীর্ঘকালের অভিজ্ঞতা? অভিজ্ঞতা? না না গৌতম, আজ আর আমাদের অভিজ্ঞতার কোনো মূল্য নেই। কিন্তু ওটা তো আমাদের দরকার। আপনি আমাদের ছেড়ে যাবেন না। মিছিলে মিছিলে 6 লাখ হলো জনতা মহামিলনে। দেশের কাহিনী শোনো শোনো জনগণ, ভারত মাতা রাষ্ট্র পুরাণ করি যে বর্ণন। দেশের কাহিনী শোনো শোনো জনগণ। ব্রিটিশ বণিকদের দারুণ অত্যাচার,
গোনার দেশটাকে করলো যে ছারখার, বুটের তলায় পিষে মারলো কত মানুষজন, রক্ত চক্ষু দেখে তাদের জাগলো জনগণ। নীলকর সাহেবের শক্ত করা চাবুক, জালিয়ানওয়ালা বাগের গণহত্যার রূপ, গান্ধী অভিযান আর ক্ষুদিরামের ফাঁসি, দারুণ রোষে আগুন দিল জাগলো ভারতবাসী। ভারত মাতা রাষ্ট্র পুরাণ করি যে বর্ণন, দেশের কাহিনী শোনো শোনো জনগণ। আইন অমান্য ইহার অসহযোগ অনশন, নবন খিলাফত বঙ্গভঙ্গ আন্দোলন, ভারত ছাড়ো ডাকে নৌসেনা সংগ্রামে, জনতার বিদ্রোহী মন বাড়ে শহর গ্রামে। ভারত মাতা রাষ্ট্র পুরাণ করি যে বর্ণন, দেশের কাহিনী শোনো শোনো জনগণ। আজাদ হিন্দ ফৌজ করলো যুদ্ধ বিগ্রহ, অস্ত্রাগার লুণ্ঠন হলো হলো সিপাই বিদ্রোহ, অগ্নিযুগে মরলো সাহেব আকাল আনলো মরণ, বন্দে মাতরম মন্ত্রে জাগলো জনগণ। ভারত মাতা রাষ্ট্র পুরাণ করি যে বর্ণন, দেশের কাহিনী শোনো শোনো জনগণ। যতীন সূর্য সেন গান্ধীজি, বিনয় বাদল দীনেশ নেহরু নেতাজি, সংগ্রামে সংগ্রামে বাড়ে সবার মনোবল, ভারত মাতার ঘুচে যায় বন্ধন শৃঙ্খল। ভারত মাতা রাষ্ট্র পুরাণ করি যে বর্ণন, দেশের কাহিনী শোনো শোনো জনগণ, দেশের কাহিনী শোনো শোনো জনগণ, দেশের কাহিনী শোনো শোনো জনগণ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।